আচ্ছা, আজকের যে ক্লাসটা হবে সেটা হচ্ছে যে মডার্ন পিরিয়ডিক টেবিল সম্পর্কে আমরা আগের ক্লাসে ডিটেলস জেনেছি। তো আজকে যে জিনিসটা হবে, যেটা ডিসকাস করা হবে, সেটা হচ্ছে মডার্ন পিরিয়ডিক টেবিলের মধ্যে যে এলিমেন্টগুলো আছে সেই এলিমেন্টগুলোর পজিশন, কোন গ্রুপ কোন পিরিয়ড, এগুলোতে আমরা ডিটেক্ট করব। ডিটেকশন অফ এলিমেন্ট ইন মডার্ন পিরিয়ডিক টেবিল, এটা হচ্ছে আজকের আমাদের ক্লাস। এটা নিয়ে ডিসকাস করব। তো প্রথমেই বলে দিই, এই ডিটেকশন অফ মানে পরীক্ষায় এরকম ডিটেক্ট করতে দিতে পারে যে কোন যে কোনো একটা অ্যাটমিক নাম্বার দিতে পারে। তিনটে ধরনের কোশ্চেন আসতে পারে। একটা হচ্ছে অ্যাটমিক নাম্বার দিয়ে দিতে পারে শুধু, তাহলে অ্যাটমিক নাম্বার থেকে আমরা ইলেকট্রনিক কনফিগারেশন করব এবং কনফিগারেশনের মধ্যে দিয়ে আমরা ডিটেক্ট করব যে কোন পজিশনে আছে পিরিয়ডিক টেবিলের কোন গ্রুপ কোন পিরিয়ডের মধ্যে। অথবা এলিমেন্ট শুধু দিয়ে দিতে পারে, এলিমেন্ট দিলে আমাদের তার অ্যাটমিক নাম্বার জানতে হবে, আবার অ্যাটমিক নাম্বার ইলেকট্রনিক কনফিগারেশন করে বার করতে হবে। আবার শুধু ইলেকট্রনিক কনফিগারেশনও দিতে পারে, তিনটে। তো আমাদের যেটা মনে রাখতে হবে, যেটা মনে রাখলে ইজি হয়ে যাবে, সেটা হচ্ছে কি না, যদি আমরা এলিমেন্ট এবং তার রিলেটেড যে অ্যাটমিক নাম্বারটা আছে, পরমাণু ক্রমাঙ্ক আছে, সেটা যদি মনে রাখি তাহলে আমাদের ইলেকট্রনিক কনফিগারেশন তো করতেই পারবো। তো আমাদের যে কোনো যাই দিক তার আমরা কোন পিরিয়ডে কোন গ্রুপে সেটা আমরা ডিটেক্ট করতে পারবো। তো সেটাই আমরা দেখব। আর মডার্ন পিরিয়ডিক টেবিলের যে বৈশিষ্ট্য, সেটা হচ্ছে কি আমাদের যে জন্য এত গ্রহণযোগ্যতা মডার্ন পিরিয়ডিক টেবিলের, কি না এখানে হচ্ছে যে এস এস আছে, পি আছে, ডি আছে, এফ আছে, তাহলে এগুলোকে না আলাদা আলাদা জায়গায় একটা করে প্লেস করা আছে। যেমন এখানে এস আগে আগে ভিডিওতে বলেছিলাম, এদিকে পি আছে, এদিকে ডি আছে, তার নিচে এখানে এফ আছে। তাহলে এই জন্য এর আলাদা গ্রহণযোগ্যতা সব থেকে বেশি। তো এরপর কি করব, এরপরে আমি যে কোনো একটা প্রথমে এলিমেন্ট নিচ্ছি, এলিমেন্ট না, আমি অ্যাটমিক নাম্বার নিচ্ছি। অ্যাটমিক নাম্বার ধরো 11। তো 11 জানি আমরা যে কার, সোডিয়াম, সোডিয়ামের 11, ঠিক আছে। তো এখানে সোডিয়ামের তো ইলেকট্রনিক কনফিগারেশন করি। ইলেকট্রনিক কনফিগারেশন কি 1s2 2s2 2p 6 3s 1, 11, 2 আর 2 4, 6 আর 4 10 আর 1 11। তো এখানে আমি দেখতে পাচ্ছি কি এইটার দিকে আমাদের বিশেষ একটু নজর দিতে হবে, কারণ এখান থেকেই আমাদের কিন্তু পিরিয়ড এবং গ্রুপ ডিটেকশনটা আছে। তো আমি শুধুমাত্র যদি 11 দিয়ে থাকে তাহলেও বার করতে পারবো এটা, বা সোডিয়ামের 11 এটা আমরা যদি জানি তাহলেও আমি কিন্তু ইলেকট্রনিক কনফিগারেশনে আসতে পারি। তো এবার আমরা তিনটে জিনিস বার করবো এখান থেকে। ব্লক, কোন ব্লকের মধ্যে, মানে এসপিডিএফ, তার মধ্যে কোন ব্লকে পড়ছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে পিরিয়ড, আর একটা হচ্ছে গ্রুপ বা শ্রেণী। এই তিনটে জিনিস আমাদেরকে বার করতে হবে। তো তিনটে জিনিসের মধ্যে আমি ফার্স্টেই বলি, এইখানে দেখতে পাচ্ছি আমরা সবগুলো এগুলো ফিল্ড আছে। যেমন পিতে ম্যাক্সিমাম ইলেকট্রন ক্যাপাসিটি কটা, 6টা। আচ্ছা, এস 2, এখানে S2 এস ফিল্ড আছে, 1s ফিল্ড আছে। তো এইটাকে এখানে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে কি আউটার মোস্ট সাবসেল, যেটা যেটা ফুলফিল হয়নি, যেটা এস এর ম্যাক্সিমাম ইলেকট্রন ক্যাপাসিটি কটা, 2টো, কিন্তু এখানে আছে একটা। তাহলে আউটার মোস্ট সর্ববহিস্থ যেটা সাবসেল এস, সেটা হচ্ছে এখানে ফুলফিল হয়নি, একটা আছে। তার মানে এটা আমরা বলতে পারি কি না এস ব্লক এলিমেন্ট। তাহলে এটা কি এস ব্লক এলিমেন্ট, ঠিক আছে। এখানে যেটা আছে আউটার মোস্ট সাবসেল, যেটা ফুলফিল হয়নি, সব থেকে বহিস্থ সর্ববহিস্থ কক্ষক, যেটা হচ্ছে কি না ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ হয়নি। তো এইটা ওই জন্য আমরা এটাকে এস ব্লক বলতে পারি। এক্সেপশন আছে, একটাই আছে, যেটা আমি পরে বলবো। পিরিয়ড হচ্ছে কি, আমি পিরিয়ডের যখন ক্লাস করেছি তখন অলরেডি বলে দিয়েছি যে NS2, যখন এই যে কোনো ওখানে বলা আছে এস ব্লকের ক্ষেত্রে, পি ব্লকের ক্ষেত্রে, আগের ভিডিওটা একটু দেখে নেবে, আগের যে ভিডিও আছে। তো সেখানে কি বলা আছে না আউটার মোস্ট যে সেল, আউটার মোস্ট যে সেল, সেটা হচ্ছে, এটা সাবসেল ছিল, এটা আউটার মোস্ট সেল। এখানে আউটার মোস্ট সেল কি,
আউটার মোস্ট সেল কি না 3, এটাকে আমরা এন দিয়ে ডিনোট করতাম, ঠিক আছে। তাহলে এনটাই হচ্ছে পিরিয়ড নাম্বার, তাহলে এখানে পিরিয়ড নাম্বার কি 3, বোঝা গেল। এখন এস ব্লক পেয়েছি, 3 নাম্বার পিরিয়ড পেয়েছি, 3 নম্বর পর্যায়ে আমাকে বার করতে হবে কি গ্রুপ বার করতে হবে। তো গ্রুপ বার করার জন্য এস ব্লক এলিমেন্ট যখন আগেই পেয়েছি, এস ব্লকের গ্রুপ বার করার জন্য যেটার দিকে নজর রাখতে হবে, এস ব্লকের আউটার মোস্ট সাবসেলে যতগুলো ইলেকট্রন আছে, আউটার মোস্ট সাবসেলে যতগুলো ইলেকট্রন আছে সেটাই হচ্ছে গ্রুপ নাম্বার। এস ব্লকের ক্ষেত্রে ফর এস ব্লক, ঠিক আছে। ফর এস, শুধুমাত্র এস ব্লকের জন্য আউটার মোস্ট সাবসেলে যতগুলো ইলেকট্রন আছে সেটাই হচ্ছে কি না এর গ্রুপ নম্বর। ওকে, তাহলে এইখানের কি গ্রুপ নম্বর কি 1, 1 নম্বর গ্রুপ, ঠিক আছে, বা ফার্স্ট গ্রুপ। তাহলে আমি পিরিয়ডিক টেবিলে দেখে নিচ্ছি 3 নাম্বার পিরিয়ডের 1 নম্বর গ্রুপ, 3 নাম্বার পিরিয়ড, এটা হচ্ছে 3 নাম্বার পিরিয়ড, 1 নম্বর গ্রুপ, 1 নম্বর গ্রুপে কে আছে সোডিয়াম, আমরা সোডিয়ামের বার করলাম, ঠিক আছে। তো এরপরে আমি আরও একটা দেখাচ্ছি। আমি ক্যালসিয়ামের নিচ্ছি আমি ক্যালসিয়াম 20, ক্যালসিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন তোমরা ভিডিওটা পজ করে এই জায়গায় নিজেরা করে দেখো, এবং সেটা যদি মিলে যায় আমি যেটা বার করছি তাহলে তো ভালোই হয়, তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তো 20 হচ্ছে ক্যালসিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন করছি 1s2, 2s2, 2p6, 3s, 2p6, 2p6, 3s2, 3p6, এখানে 4s2। দেখো 20টা হয়েছে নাকি, 2 2 4, 6 4 10 আর 2 12 আর 8 20, ঠিক আছে। তাহলে এখানে 20টা হয়ে গেছে। তো এখানে আমি দেখলাম দেখো এখানেও কিন্তু এস যেটা আছে, এস কিন্তু এখানে এস ব্লক এলিমেন্ট বলতে পারি, কিন্তু আউটার মোস্ট, যেহেতু এটা হচ্ছে আউটার মোস্ট সাবসেল, এবং এটা এখানে কি ইলেকট্রন, এস ব্লকের ম্যাক্সিমাম ইলেকট্রন ক্যাপাসিটি কতগুলো 2টো, এবং সেটা ফুলফিল আছে, ঠিক আছে। তো এইটা হচ্ছে এস ব্লক এলিমেন্ট বলতে পারি। আচ্ছা, পিরিয়ড কি, পিরিয়ড এখানে এন কত, এন হচ্ছে, এটা হচ্ছে এন পিরিয়ড নাম্বার, তো এন হচ্ছে 4, যেটা আউটার মোস্ট সেল, এন হচ্ছে পিরিয়ড, আর ইলেকট্রন কত আছে আউটার মোস্ট সাবসেলের নাম্বার অফ ইলেকট্রন ফর এস ব্লক এলিমেন্ট, এস ব্লকের ক্ষেত্রে, শুধুমাত্র এস ব্লকের ক্ষেত্রে কতগুলো আউটার মোস্ট সাবসেলে কতগুলো এলিমেন্ট থাকবে সেটাই হচ্ছে কি গ্রুপ নম্বর। তাহলে এখানে কতগুলো এলিমেন্ট আছে আউটার মোস্ট সাবসেলে 2টো, তাহলে এখানে বলতে পারি সেকেন্ড গ্রুপের মধ্যে পড়বে, সেকেন্ড গ্রুপ। ওকে, তাহলে আমি এখানে দেখে নিচ্ছি পিরিয়ড 4 নাম্বার পিরিয়ড। আচ্ছা, সেকেন্ড গ্রুপ চলে এসো, এটা হচ্ছে সেকেন্ড গ্রুপে যদি যাই এখানে ক্যালসিয়াম দেখতে পাচ্ছি, বোঝা গেল। এরকম করে কিন্তু প্রতিটা বার করা যাবে। এটা কিন্তু আমি বললাম কি এস ব্লক এলিমেন্টের আমি করে দিলাম। তো এস ব্লক এলিমেন্ট, তো ফার্স্টেই আমি কোন ব্লক বার করছি, ব্লক বার করে বুঝতে পারলাম কি করে, দেন পিরিয়ড, দেন গ্রুপ, 3টে জিনিস, বোঝা গেল। এরপরে দেখছি আরো, এরপর নিচ্ছি অন্য একটা অ্যাটমিক নাম্বার নিচ্ছি, ধরো বোরন নিচ্ছি। বোরনের কত ইলেকট্রনিক কনফিগারেশন, বোরনের হচ্ছে 5, অ্যাটমিক নাম্বার 5, ইলেকট্রনিক কনফিগারেশন করছি। এরপর অ্যাটমিক নাম্বার কত 5, তাহলে এটাকে যদি ইলেকট্রনিক কনফিগারেশন করি তাহলে পাবো 1s2, 2s2, 2p1। ওকে, দেখো 2 আর 2 4 আর 1 5টা হয়েছে। তাহলে বোরনের ইলেকট্রনিক কনফিগারেশন 5কে আমি এরকমভাবে লিখতে পারি। এখন সেম একই জিনিস আমরা ফার্স্টে কি দেখব, ব্লক দেখব, দেন পিরিয়ড দেখব,
দেন গ্রুপ দেখব, ঠিক আছে। তো এখানে এখানে যেটা আউটার মোস্ট সাবসেট যেটা কমপ্লিটলি ফিল্ড হয়নি সেটা কোনটা, এখানে পি, এখানে কোনটা যেটা ফিল্ড হয়নি সেটা হচ্ছে পি। তাহলে এখানে পি ব্লক এলিমেন্ট, পি এর ম্যাক্সিমাম ইলেকট্রন ক্যাপাসিটি কটা, 6টা আমরা আগে পড়েছি অ্যাটমিক, যখন অ্যাটমিক স্ট্রাকচার পড়েছি তখন আমরা এস পি ডি এফ এগুলো পড়েছি, এগুলো সম্পর্কে কমপ্লিট নলেজ এসেছে। তো ব্লক এখানে কি না পি। আচ্ছা, এরপরে এন হচ্ছে, এন বলতে কি আমরা পিরিয়ড, যেটা এখানে আউটার মোস্ট সেল, এন ইজ ইকুয়াল টু কি বলতে পারি 2, ওকে, তাহলে এটা 2। আচ্ছা, আর কি রইল গ্রুপ, গ্রুপ হচ্ছে কি ফর পি, আমরা এস ব্লকের ক্ষেত্রে কি দেখেছিলাম যে আউটার মোস্ট সাবসেল যেটা ছিল সেটা এস, তাতে নাম্বার অফ যে ইলেকট্রন সেটাই হচ্ছে কি, যে নাম্বার অফ ইলেকট্রন থাকবে সেটাই হচ্ছে গ্রুপ নম্বর। কিন্তু ফর পি ব্লক এলিমেন্টের ক্ষেত্রে দেখব, ফর পি ব্লক এলিমেন্ট, পি ব্লক তো আগেই পেয়ে গেছি, ঠিক আছে, তাহলে পি ব্লক এলিমেন্ট আগেই পেয়ে গেছি, এবারে পি ব্লক এলিমেন্টের ক্ষেত্রে গ্রুপটা কি করবে ডিটেক্ট করব। তাহলে ফর পি ব্লক এলিমেন্ট, এলিমেন্টের জন্য কি না, এখানে দেখো পি ব্লক এলিমেন্ট মানে এই জায়গায় আছে, তাই তো, এই জায়গায় আছে, ঠিক আছে। তাহলে এখানে দেখো এইখান থেকে শুরু হচ্ছে, এটা পি ব্লক এলিমেন্ট। আচ্ছা, তার আগে এখানে 10টা ইলেকট্রন আছে, এই 10টা এলিমেন্ট আছে, এখানে দুটো আছে, ঠিক আছে। তাহলে এখানে 2 + 10 প্লাস নাম্বার অফ ইলেকট্রন ইন আউটার আর মোস্ট পি সাবসেল, ঠিক আছে, ইন আউটার মোস্ট পি সাবসেল। তাহলে টোটাল আমি লিখতে পারি যে যা নাম্বার আছে পি এতে যে ইলেকট্রন আছে তার সঙ্গে টোটাল 10 + 2 মানে 12 যোগ হবে, সেটাই হচ্ছে গ্রুপ নাম্বার পি ব্লক এলিমেন্টের। কিন্তু বারবার বলছি এস ব্লকের জন্য শুধু যে নাম্বার অফ ইলেকট্রন থাকবে এস সাবসেলে সেটাই কিন্তু গ্রুপ নাম্বার, পি ব্লকের জন্য তার সঙ্গে 12 যোগ করতে হবে। 12 কেন যোগ করতে হবে এখানে বলে দিলাম, দুটো আছে এস এর জন্য 2 আর 10 আছে 10 ট্রানজিশন এলিমেন্ট আছে, ঠিক আছে। তাহলে এখানে এই যে এখানে আউটার মোস্ট সাবসেল পি সাবসেলে কতগুলো ইলেকট্রন আছে, একটা। তাহলে এর সাথে যদি 12 যোগ করি আমি 13 হয়, এখানে +12 মানে 13 হয়। তাহলে এখানে গ্রুপ নাম্বার বলতে পারি 13। তাহলে দেখো এরপরে পিরিয়ড, এবারে বোরনের আমি ডিটেক্ট করছি, যে পজিশন ডিটেক্ট করছি 2 নাম্বার পিরিয়ড, এই 2 নাম্বার পিরিয়ড, গ্রুপ হচ্ছে 13, গ্রুপ হচ্ছে 13, দেখো 13, ঠিক আছে, এটা হচ্ছে বোরন 2 নাম্বার পিরিয়ড 13 গ্রুপ বোরন পেয়ে গেলাম। আচ্ছা, আরেকটা করি, আরেকটা করলে তোমাদের কনসেপ্টটা আরও ক্লিয়ার হবে, তোমরা নিজেরা করো, ভিডিওটা পজ করে তারপর মিলিয়ে নিও। চলো, এখানে আমি 17 দেখছি, 17 হচ্ছে ক্লোরিনের, ক্লোরিনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 17। তাহলে 17-এর ইলেকট্রনিক কনফিগারেশন যদি করি কি পাবো না, 1s2 2s2 2p6 3s2 3p6 হবে না 3p5। দেখো 17 হয়েছে নাকি, দেখো 2 আর 2 4, 6 আর 4 10, 5 আর 2 7 মানে 10 আর 7 17, ঠিক আছে। তাহলে এইখানেও কিন্তু আউটার মোস্ট যে সাবসেল সেটা হচ্ছে পি, মানে পি ব্লক, ওকে, যেটা কমপ্লিটলি ফিল্ড হয়নি, মানে আমি যদি আরও একটা ইলেকট্রন দিই সেটা কোথায় যাবে, পিতে যাবে, কারণ পি এর ম্যাক্সিমাম ক্যাপাসিটি 6, ঠিক আছে। তাহলে এটা কমপ্লিটলি ফুলফিল হয়নি, তাহলে আউটার মোস্ট সাবসেল, এই জন্য বলছি পি, তাহলে পি ব্লক এলিমেন্ট। আচ্ছা, এন কি, এন হচ্ছে পিরিয়ড, পিরিয়ড নাম্বার যেটা এন, এটাও 3, এটা 3 পিরিয়ড। আর এখানে বললাম যে কি, এখানে কত আছে 12 + 5, 12 + 5 হবে 17th গ্রুপে আছে। চলো এরপরে দেখা যাক 3 নাম্বার পিরিয়ডের 17 গ্রুপ, 3 নাম্বার পিরিয়ড, 3 নাম্বার পিরিয়ড 17 গ্রুপ, 3 নাম্বার পিরিয়ড, চলো 3 নাম্বার পিরিয়ড যাচ্ছি, 17 গ্রুপ, 17 গ্রুপ, 17 গ্রুপ ক্লোরিন আছে,
তাহলে এখানে ক্লোরিনের আমরা ডিটেক্ট করতে পারলাম। তোমাদেরকে পরীক্ষায় লিখতে হবে কোন ব্লক, পিরিয়ড অ্যান্ড গ্রুপ। তোমাদেরকে পরীক্ষায় যে কোনো এইটাও দিতে পারে, শুধুমাত্র 17 অ্যাটমিক নাম্বার 17, তার পজিশন ডিটেক্ট করতে পারে, তার গ্রুপ বা পিরিয়ড, অথবা বলতে পারে ক্লোরিনের জন্য বলো, অথবা যদি একটু ইজি করে দেয় তাহলে কি হবে না এইটা দিয়ে দিল ইলেকট্রনিক কনফিগারেশন এর ডিটেক্ট করতে বলবে পজিশন ইন পিরিয়ডিক টেবিল। বোঝা গেল? চলো এরপরে আমরা নেব 21। এরপরে 21 নেব। এরপরে 21 নিচ্ছি। 21 অ্যাকচুয়ালি কি কার স্ক্যান্ডিনিয়াম 30 পর্যন্ত মুখস্থ করার কথা, মনে রাখলে ভালো হয়। আর 12 পর্যন্ত 30 একদম ছোটের গোড়ায় রাখা উচিত, জিঙ্ক অবধি অ্যাটমিক নাম্বার। তো এখানে 21 হচ্ছে কি না স্ক্যান্ডিনিয়াম। ঠিক আছে, স্ক্যান্ডিনিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন করি। ইলেকট্রনিক কনফিগারেশন কি পাবো না 1s2 2s2 2p 6 3s2 3p6। আচ্ছা এবার হচ্ছে 4s2 3d1। দেখো এখানে কিন্তু ডি, এগুলো সব ডি চলে আসছে, ডি ব্লক চলে আসছে। তো এখানে দেখে নিচ্ছি 21 হয়েছে কিনা। 2 আর 2 4, 6 আর 4 10, 2 12, 6 18, 19 20 আর 1 21। ঠিক আছে, তাহলে এটা। আর এখানে কি না আউটার মোস্ট সাবসেল কোনটা, আউটার মোস্ট সাবসেল কোনটা, আউটার মোস্ট সাবসেল মানে কি এরপরে যদি কোনো আমি ইলেকট্রন দিই সেটা কোথায় আসবে, কোন সাবসেলে আসবে, ডিতে আসবে, কারণ ডি এর ম্যাক্সিমাম ইলেকট্রন ক্যাপাসিটি কতগুলো 10, 10টা। তাহলে এখানে আসবে। তার মানে এটা হচ্ছে আউটার ব্লক হচ্ছে কি ডি। ঠিক আছে, এখানে ব্লক হচ্ছে ডি। আচ্ছা এবার হচ্ছে কি আউটার মোস্ট যেটা পিরিয়ড বলেছিলাম সেটা এখানে ভুল হয় অনেক সময়। আউটার মোস্ট সেল বলতে কি এটা আমরা জেনারেলি যখন প্রথম হয় এখানে আউটার মোস্ট সেল কোনটা, আউটার মোস্ট সেল হচ্ছে 4। আউটার মোস্ট সেল কোনটা 4। ঠিক আছে 4। কারণ কি এইটা তো আমরা আব্বাউ প্রিন্সিপাল অনুযায়ী সাজিয়েছি, এনার্জি লেভেল অনুযায়ী, সাবসেলের যে অরবিটাল এনার্জি লেভেল অনুযায়ী সাজিয়ে আমরা এরকমটা পেয়েছি। হ্যাঁ, না হলে তো কি হতো, এমনি যদি জেনারেল করতাম তাহলে এমনি পেতাম 1s 2s 2p 3s 3p, তারপরে 3d, তারপরে 4s পেতাম। তো এইটাকে যদি আমরা আব্বাউ প্রিন্সিপাল অনুযায়ী এনার্জি অরবিটাল এনার্জি লেভেল যেরকমভাবে ফিল হয় ইলেকট্রনগুলো সেই অনুযায়ী সাজিয়ে পর আমি পেয়েছি কি না 4sটা আগে আসছে তারপর 3d আসছে। তো জেনারেলি কি কোনটা আউটার মোস্ট অরবিটাল 4s। ঠিক আছে, তো এইটাই হচ্ছে এন মানে পিরিয়ড নাম্বার হচ্ছে 4। তাহলে এখানে এটা 4 পিরিয়ড। আর গ্রুপ, এবারে গ্রুপটা বার করতে হবে। তাহলে আমরা এস এর জন্য গ্রুপ ডিটেক্ট করতে পেরেছি, যে যতগুলো এসেতে ইলেকট্রন থাকবে সেটাই হচ্ছে গ্রুপ নাম্বার। পি এর জন্য পিতে আউটার মোস্ট পি অরবিটালে যতগুলো ইলেকট্রন থাকবে তার সঙ্গে যদি 12 যোগ করে দিই সেটাই হবে গ্রুপ নাম্বার। ডি এর ক্ষেত্রে কি যতগুলো ইলেকট্রন থাকবে ডি অরবিটালে তার সঙ্গে 2 যোগ করব, কারণ এখানে এসের জন্যে দুটো, এখানে এসের দুটো এলিমেন্ট থাকে, তারপর থেকে ডি আসছে তাই 2 যোগ করছি। ঠিক আছে, তাহলে এখানে একটা আছে 1+2 ফর ডি ব্লক এলিমেন্টের জন্য। আমি আবারও বলে দিচ্ছি ডি ব্লক এলিমেন্টের জন্য ডিতে যতগুলো ইলেকট্রন থাকবে তার সাথে 2 যোগ করি। কেন 2 যোগ করি বললাম, এখানে দুটো এসের জন্য দুটো এখানে এসের দুটো গ্রুপ কভার করেছে তাই জন্য 2 যোগ করছি। তো 2 যদি যোগ করি যেটা পাবো সেটাই হচ্ছে গ্রুপ নম্বর, মানে এখানে গ্রুপ নম্বর হচ্ছে 3। তাহলে 2 + 1 3 এটা গ্রুপ। চলো এরপর দেখা যাক 4 নম্বর পিরিয়ডের 3 নম্বর গ্রুপে কে আছে। 4 নম্বর পিরিয়ড 3 নম্বর গ্রুপ
ঠিক আছে, স্ক্যান্ডেনিয়াম। বোঝা গেল, আমরা স্ক্যান্ডেনিয়াম করলাম। আচ্ছা, এবার আর দেখবো আমি 27 করবো। 27-এর তোমরা করো, আমি তো এটা দেখিয়ে দিয়েছি একটা, তোমরা 27-এর বার করো। 27-এর যদি করি, 27 হচ্ছে কি কোবাল্ট 27 ইলেকট্রনিক কনফিগারেশন করি 1s2 2s2 2p আর 6 3s2 3p 3p6 4s2 3d7। দেখো 27 হয়েছে কিনা। আর তাহলে আমরা কোপারের ক্ষেত্রে দেখেছি কি ইলেকট্রনিক কনফিগারেশন 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d7। এখানে যদি দেখি 2 আর 2 4, 6 4 10 আর 2 12 আর 6 18 আর 20 আর 7 27। ঠিক আছে, তো এখানে ডি এর ক্ষেত্রে কি আউটার মোস্ট সাবসেল কোনটা? আউটার মোস্ট সাবসেল হচ্ছে যেটা আউটার মোস্ট সাবসেল কি হবে না, যেখানে ইলেকট্রন আরও আসতে পারে, সেটা হচ্ছে কি ডি হচ্ছে ফুলফিলড হয়নি, তার মানে আমি যদি আরও ইলেকট্রন দিই বা ইলেকট্রন যদি রিলিজ করে, কার থেকে হবে? ডি থেকে হবে। তাহলে আউটার মোস্ট সাবসেল দেখবো আমরা, সেটা হচ্ছে ডি ব্লক, সেটাই হচ্ছে ডি ব্লক। ওকে, আচ্ছা পিরিয়ড এখানে বলেছি, এটা হচ্ছে পিরিয়ড n4, কারণ এখানে আমরা আগেতে পেয়েছি, আগের n = 4 আমরা ডি ব্লকের ক্ষেত্রে পেয়েছিলাম যে n-1 আর n-1 ডি 1 2 আর 10 আর হচ্ছে ns 1 to 2। এটা আমাদের যখন পড়েছিলাম জেনারেল ফর্মুলা, আগের ভিডিওতে দেখবে ওখানে ছিল। এখানে এনটা হচ্ছে পিরিয়ড দিয়ে ডিনোট করেছিলাম, তার মানে এখানে ns 2, মানে এটা হচ্ছে n হচ্ছে 4 হচ্ছে এখানে পিরিয়ড, 4 নম্বর পিরিয়ড। ওকে, আচ্ছা এবার গ্রুপের ক্ষেত্রে বললাম আমি 21 যখন করালাম আগেরটাতে, তোমরা বলতে পারবে যে এখানে 7 ইলেকট্রন, 7 + 2 মানে 9। ঠিক আছে, তাহলে গ্রুপ হচ্ছে 9th গ্রুপ। আমি দেখছি এবারে পিরিয়ডিক গ্রুপে, পিরিয়ডিক টেবিলে দেখা যাক কি হয়। 4 নম্বর পিরিয়ডের, চলো 4 নম্বর পিরিয়ডে দেখা যাক এটা। আচ্ছা 4 নম্বর পিরিয়ড হচ্ছে এটা, আর গ্রুপ হচ্ছে 9 হচ্ছে 3 4 5 6 7 আর 9, এখানে কোবাল্ট। ঠিক আছে, মিলে গেল। এরপরে আসি কিছু, এখানে এমনি যে কোনো ডি এর ক্ষেত্রে তোমরা বা ডি এস পি ডি বার করে দিতে পারবে, যাই দিক এর মধ্যে থেকেই দেবে তোমাদের যেগুলো দেবে। এবার কিছু এক্সেপশন আছে। এক্সেপশন আছে বলতে, ধরো আমি এস ব্লক এলিমেন্ট বলেছি, ঠিক আছে, কিছু এক্সেপশন আছে বলতে, আমরা যদি এখানে হিলিয়ামের ক্ষেত্রে বলি, হিলিয়ামের কত অ্যাটমিক নাম্বার 2, হিলিয়ামের অ্যাটমিক নাম্বার কত 2, তাহলে এখানে এদের ইলেকট্রনিক কনফিগারেশন কত 1s2 হচ্ছে ইলেকট্রনিক অ্যাটমিক নাম্বার হচ্ছে 2, ইলেকট্রনিক কনফিগারেশন 1s2। তোমরা বলবে যে এখানেও তো এসে ফুলফিল করছে, মানে এটা এস ব্লকে কেন আসছে না? এগুলো এস ফুলফিল, এখানে এস আছে সাবসেল, আউটার মোস্ট সাবসেল এস। ঠিক আছে, তাহলে এটাকে কিন্তু এস ব্লকে ধরা হয় না, এটা হচ্ছে এক্সেপশন। যেমন হিলিয়ামের ক্ষেত্রে এটা হচ্ছে এগুলো হচ্ছে কি ইনার্ট গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাসের জন্য, নিষ্ক্রিয় গ্যাসের মডার্ন পিরিয়ডিক টেবিলে টোটাল নিষ্ক্রিয় গ্যাসগুলোকে আমরা গ্রুপ 18-এ রাখি। তাই এখানে গ্রুপ হচ্ছে 18 হবে, যে কোনো হিলিয়াম, নিয়ন, আর্গন, জেনন, ক্রিপ্টন, রেডন সবগুলোর ক্ষেত্রে গ্রুপ হবে কি না 18। আর পিরিয়ড হবে এখানে n হচ্ছে যেটা নাম্বার আউটার মোস্ট সেল, n = 1 পিরিয়ড। এগুলো সবই কিন্তু নিষ্ক্রিয় গ্যাসের জন্য ব্লক। এখানে কিন্তু ব্লক বলতে কি, এইটা শুধুমাত্র এস, এটা আমরা এসে ফুলফিল করছে, বাকি সবই দেখবো P6, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এগুলো সবই কিন্তু P6। ঠিক আছে, এগুলো সবই হচ্ছে P6। এটা এস ব্লকের এলিমেন্ট হয়েও কিন্তু আমরা পি ব্লকের দিকে রাখি, এটা হচ্ছে এক্সেপশন। আমরা এস ব্লক
পিরিয়ড হচ্ছে 1, গ্রুপ হচ্ছে 80। ওকে, আবার আর এক্সেপশন আছে, যেটা এক্সেপশনই তো কেমিস্ট্রি, এত এক্সেপশন না হলে কেমিস্ট্রি অত ইন্টারেস্টিং হতো না। ঠিক আছে, এক্সেপশন বলতে কি, ক্রোমিয়ামের কত 24, এবং ক্রোমিয়ামের দেখা যাক কী হয়। ক্রোমিয়ামের 24 মানে কি, আমি ইলেকট্রনিক কনফিগারেশন করি 1s2 2s2 2p6 3s2 3p6 4s1। এখানে আমরা ইলেকট্রনিক কনফিগারেশনে দেখেছিলাম 4s1 3d5, মানে 3d5 হচ্ছিল কেন না, এখানে ডিএতে কটা থাকে, ডিএতে 5টা থাকে, তার 5টা হাফ ফিল্ড হয়ে যাচ্ছিল, তাই জন্য কি হাফ ফিল্ড কনফিগারেশন, যেটা হচ্ছে স্টেবিলিটি গেইন করার জন্য এই ডি থেকে একটা ডিতে D2 হয় না, এখানে D5 হয়ে যায়, মানে S1 হয় D5 হয়। চলো দেখা যাক, 2 2 4 6 4 10 2 12 6 8 করে 19, 19 5 24। ঠিক আছে, তো এটা, তো এবার এর যদি আমি পিরিয়ড অ্যান্ড গ্রুপ ডিটেক্ট করি, তাহলে আমরা তো এখানে বলতে পারছি কোন ব্লকের, ওটা ইজিলি বলে দিতে পারছি, যেটা হচ্ছে ডি ব্লক। ঠিক আছে, ডি ব্লক। আচ্ছা, এটাও বলতে পারছি যে পিরিয়ড হচ্ছে কত, এন, তাহলে এন পিরিয়ড হচ্ছে কত 4, এটা বলে দিতে পারছি। আচ্ছা, এবারে পজিশনটা যখন এর পজিশনটা ডিটেক্ট করতে যাব, তখন একটু গোলমাল হবে, কারণ আমরা বলেছিলাম কি না, ডিতে যে ইলেকট্রন থাকবে তার সঙ্গে যদি 2 যোগ করে দিই, সেটাই হয়ে যাবে কি না এর গ্রুপ নাম্বার। ঠিক আছে, এর গ্রুপ নাম্বার, তাহলে গ্রুপ হবার কথা কি না 5 আর 2 7, 7 নম্বর গ্রুপে হওয়ার কথা। ঠিক আছে, 5টা আছে, 5 আর 2 7, 7 নম্বর গ্রুপে হওয়ার কথা, কিন্তু না, এটা হবে না। এইটা হচ্ছে আমাদের যে এক্সপেক্টেড ইলেকট্রনিক কনফিগারেশন ছিল, এটা তো ফুলফিল হওয়ার জন্য, যেটা ছিল ফুলফিল হওয়ার জন্য এটা হয়েছে। ঠিক আছে, এক্সপেক্টেড কোনটা ছিল, এক্সপেক্টেড ছিল এই 3p থাকবে, তারপরে কি না 4s2 3d4, এটা ছিল এক্সপেক্টেড। ঠিক আছে, এটা ছিল এক্সপেক্টেড, মানে 3p6 তারপর 4s2 3d4। ঠিক আছে, দেখো 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d4, তাহলে এখানেও 24 হচ্ছে, 2 2 4 6 4 10 2 12 6 18 20 4 24। ঠিক আছে, এখানেও 24 হচ্ছে, এটা হচ্ছে এক্সপেক্টেড, কিন্তু ওই যে বললাম হাফ ফিল্ড গেন করা বা স্টেবিলিটি গেন করার জন্য কি হচ্ছে না, এখানে ডি থেকে একটা ইলেকট্রন, এই এস থেকে একটা ইলেকট্রন দিতে চলে যাচ্ছে। ঠিক আছে, তো এটা ছিল এক্সপেক্টেড, তো এটাকে নিয়ে কিন্তু আমাদের গ্রুপ বা পিরিয়ড ডিটেক্ট করতে হবে। তো এটাকে নিয়ে যদি করি, দেখো এখানে 4টি ইলেকট্রন আছে। ঠিক আছে, 4টি ইলেকট্রন 4 প্লাস 2 যদি করি, কত হবে, 4 প্লাস 2 যদি করি 6th গ্রুপে আসবে। ঠিক আছে, 4 প্লাস 2 যদি করি, তাহলে কিন্তু দেখো 6 নম্বর গ্রুপে আসবে। দেখা যাক 4 নম্বর পিরিয়ডের 6 নম্বর গ্রুপ, 4 নম্বর পিরিয়ড হচ্ছে এটা, 6 নম্বর গ্রুপ ক্রোমিয়াম। ঠিক আছে, বোঝা গেল? তো এইখানে ক্রোমিয়াম আর কোপার আমরা জানি যে দুটো এক্সেপশনাল ছিল ইলেকট্রনিক কনফিগারেশন ক্ষেত্রে, এবং এইটাই ইলেকট্রনিক কনফিগারেশন এতবার করা হয়েছে আমাদের অলরেডি মুখস্থ হয়ে গেছে জিনিসটা। তো আমাদের যেটা এক্সপেক্টেড ছিল সেটাকে নিয়ে আমরা এটা গ্রুপটা ডিটেক্ট করবো। ঠিক আছে, আবার যদি কোপারের ক্ষেত্রে করি, কোপারের ক্ষেত্রে ওই একই রকম, তোমরা কোপারের ক্ষেত্রে বার করো, দিয়ে মিলিয়ে নিবে। কোপারের ক্ষেত্রে কি হবে, কোপারের ক্ষেত্রে 29, মানে 1s2 2s2 2p6 3s2 3p6 4s1 3d10 হয়। ঠিক আছে, 4s1 3d10 হয়, কিন্তু এক্সপেক্টেড কি ছিল না 4s2 3d9। ওকে, কোপার তো 29, কোপার 29, তাহলে 4s2 3d9। দেখো এখানে 2 আর 2 4 6 4 10 আর 2 12 6 18 আর 2 20 আর 9 29, বা এখানে
20 আর 18, 18 আর 19 আর 10 29। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের যদি ইলেকট্রনিক কনফিগারেশনগুলো এটা হচ্ছে রাইট, কিন্তু আমাদের যেটা এক্সপেক্টেড ছিল সেটা 4s2 3d9। তো আমরা যখন পিরিয়ড বা গ্রুপ ক্যালকুলেট করবো তখন ওই এক্সপেক্টেডটাকে নেবো। কী হবে না, এখানে এন হচ্ছে কত, এনটা তো কোনো চেঞ্জ হয়নি, এটা এন মানে পিরিয়ড হচ্ছে 4 নম্বর পিরিয়ডের, বোঝা গেল 4 নম্বর পিরিয়ড। আর গ্রুপ হচ্ছে কি, গ্রুপটা হবে তোমার আর এখানে হচ্ছে 9 + 2 11th গ্রুপ। চলো, তাহলে এটা হচ্ছে 11th গ্রুপ। চলো 4 নম্বর পিরিয়ড 11th গ্রুপ দেখা যাক। 4 নম্বর পিরিয়ড এটা 11th গ্রুপ কোপার, বোঝা গেল 4 নম্বর পিরিয়ড 11th গ্রুপ। তাহলে মোটামুটি এগুলো যে যাই দিক তোমাদের কিন্তু ডিটেক্ট করতে পারবে। ঠিক আছে, এরপরে যেটা ল্যান্থানাইডস বা অ্যাক্টিনয়েডসের ক্ষেত্রে জেনারেলি ডি, এস, পি, ডি আমরা পড়লাম। ল্যান্থানাইডস বা অ্যাক্টিনয়েডসের ক্ষেত্রে কি হয়, ল্যান্থানাইডসের যেটা জেনারেল ফর্মুলা আমরা সেটা জেনেছি, যেটা n - 2 f 1 to 14 1 to 14 n - 1 আর d 0 to 1 আর একটা হচ্ছে ns2। এটা হচ্ছে ল্যান্থানাইডসের। এখানে ল্যান্থানাইডসের ক্ষেত্রে আমি বলেছিলাম কি না, সবসময় এন হচ্ছে কি, এন অর্থে পিরিয়ড। ল্যান্থানাইডসের ক্ষেত্রে এন অর্থে পিরিয়ড সবসময়ের জন্য যেটা হচ্ছে 6th ছিল। পিরিয়ড হচ্ছে কি, পিরিয়ড 6th পিরিয়ড। ঠিক আছে, ল্যান্থানয়েডসের ক্ষেত্রে সবসময় 6th পিরিয়ড ছিল ল্যান্থানয়েড। আর গ্রুপ একদম এটা ফিক্সড, এটা চেঞ্জ হবে না। ল্যান্থানয়েডসের ক্ষেত্রে সবসময় পিরিয়ড 6 পিরিয়ড, আর গ্রুপ হচ্ছে D1 যেটা হচ্ছে 3 নাম্বার, থার্ড। ওকে, থার্ড গ্রুপ 6 পিরিয়ড। এটা হচ্ছে জেনারেল ফর্মুলা এ ব্লকের। 14টা এলিমেন্ট আছে এখানে, ল্যান্থানাম থেকে লুটেশিয়াম অবধি টোটাল 15 এলিমেন্ট এখানে দেখতে পাবো। অ্যাকচুয়ালি ল্যান্থানামটা এখানে ধরা আছে, তাই জন্য টোটাল 15 এলিমেন্ট দেখতে পাবো। তো এখানে এদের গ্রুপ সবসময় ফিক্সড থাকে অ্যাজ ওয়েল, যেমনটা হচ্ছে ইনার্ট গ্যাসের ক্ষেত্রে, নোবেল গ্যাসের ক্ষেত্রে, ইনার্ট গ্যাস মানে নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে যেমন এইগুলো গ্রুপটা ফিক্সড 18 গ্রুপ আমি যেটা বললাম, সেরকম কি ল্যান্থানয়েডসের ক্ষেত্রে 6 পিরিয়ড এবং গ্রুপ হচ্ছে থার্ড। অ্যাক্টিনয়েডসের ক্ষেত্রেও সেম, একদম 7th পিরিয়ড, শুধু পিরিয়ডটা চেঞ্জ হবে, পিরিয়ড হচ্ছে 7th পিরিয়ড। আর আইওডি 7th পিরিয়ড অ্যান্ড গ্রুপ থার্ড। এগুলো কিন্তু কোনো চেঞ্জ হবে না, এগুলো একদম ফিক্সড। তাহলে আমরা এন প্রতিটার এন হচ্ছে পিরিয়ড নাম্বার, আমরা পিরিয়ড পেয়েছি, গ্রুপ পেয়েছি, এবং ব্লক যেটা এস, পি, ডি, এ, প্রতিটা এলিমেন্টের ক্ষেত্রে প্রতিটা ব্লকের এলিমেন্টের যে কোনো আমাদের দিক, অ্যাটমিক নাম্বার দিক আমরা কিন্তু বার করতে পারি। এতক্ষণ পর্যন্ত যা শিখলাম, যে কোনো পজিশন গ্রুপ মানে পিরিয়ডিক টেবিলে গ্রুপ পজিশন, পিরিয়ডিক টেবিলে পজিশন আমরা কিন্তু বার করতে পারবো। যাই দিক, আমাদের যদি অ্যাটমিক নাম্বার জানা থাকে 30 পর্যন্ত আমাদের অ্যাটমিক নাম্বার জানাই আছে, বা তারপরে আমাদের যদি জানা থাকে আমরা কিন্তু বার করে দিতে পারবো ইলেকট্রনিক কনফিগারেশন মাধ্যমে। ঠিক আছে, তো এরপরে আমরা যেটা জানবো এস, এটা হচ্ছে এস ব্লক, এটা হচ্ছে পি ব্লক, এটা ডি ব্লক, এটা পি ব্লক। তো এদের কিছু জেনারেল ক্রাইটেরিয়া আছে, প্রপার্টিস আছে, ডি ব্লক, পি ব্লক জেনারেল প্রপার্টিস আছে, সেগুলো সম্বন্ধে একটু জানবো। দেখো, এস ব্লক এলিমেন্টের ক্ষেত্রে জেনারেল প্রপার্টিস আর কি, এগুলো তোমরা আরও জানবে, তবে আমি একটু জেনারেল প্রপার্টিস যেগুলো জানা উচিত তোমাদের সেগুলো একটু বলি। দেখো, এস ব্লকের ক্ষেত্রে কি হয়, এস ব্লকের ক্ষেত্রে কি হয় তোমাদের, এস ব্লক, তো এস ব্লকের আমি নিচ্ছি মানে ডি আর পি ব্লক ছাড়ো এখন। তো এস ব্লকের ক্ষেত্রে আমি সোডিয়াম নিচ্ছি, এখানে সোডিয়ামটা নিচ্ছি, ইলেকট্রনিক কনফিগারেশন করছি।
ইলেকট্রনিক কনফিগারেশন দেখলেই তোমরাও প্রপার্টিস পার করতে পারবে, আমি সেই হিসেবেই বলছি। 11 ইলেকট্রনিক কনফিগারেশন যদি করি 1s2 2s2 2s2 2p6 3s1, দেখো 11টা হয়েছে, 2 2 4 6 4 10 আর 1 11টা। তো এটার আমি পিরিয়ড অ্যান্ড গ্রুপ অলরেডি বার করে দিয়েছি। তো এখান থেকে আমি প্রপার্টিস দেখব, ঠিক আছে। দেখো এখানে আউটার মোস্ট অরবিটালে কতগুলো ইলেকট্রন আছে, আউটার মোস্ট সাবশেলে কতগুলো ইলেকট্রন আছে, একটা আছে, ঠিক আছে। আর আমি প্রথমেই বললাম যে আমরা সবাই কি না স্টেবিলিটি গেইন করতে চাই, মানে সবাই মানে আমরা এই যা কিছু করছি কি জন্য করছি, রাস্তায় বেরোলে দেখতে পাবে যে এত গাড়ি ছুটছে, ঘোড়া ছুটছে, এরকম এত যানবাহন ছুটছে, কোথায় মানে এত জ্যাম ট্যাম কি জন্য, সবাই কি না কেউ কিছু টাকা ইনকাম করবে, কেউ জ্ঞান অর্জন করতে চাই, যাই হোক ভবিষ্যৎটাকে সুনিশ্চিত করার জন্য, স্টেবিলিটি গেইন করার জন্য আমরা যা কিছু করি। তো এখানে এলিমেন্টগুলো আমি প্রথম দিন বলেছিলাম, এলিমেন্টগুলোর যে ক্যারেক্টার, এলিমেন্টগুলো হচ্ছে, এটা যদি হিউম্যান সোসাইটি ধরে এক একটা এলিমেন্ট কিন্তু হচ্ছে হিউম্যান ক্যারেক্টার, ঠিক আছে। তো ক্যারেক্টার হিউম্যানের যেমন মানে মানুষের যেরকম ক্যারেক্টার, সেরকম কিন্তু এক একটা এলিমেন্টের আলাদা আলাদা ক্যারেক্টার আছে। তো ক্যারেক্টার আছে বলেই তাদের এক্সেপশন আছে, এক্সেপশন যদি না থাকতো, সব মানুষের যদি একই ক্যারেক্টার হতো তাহলে খুব বিপদ হয়ে যেত। বিপদ বলতে কি, সবাই দেখতে যে সকালবেলা একসঙ্গে বাথরুম যাচ্ছে, প্রতিজনের সঙ্গে একটা একটা করে বাথরুম করতে হতো, খুব বিপদের ব্যাপার সেটা। তারপর সব একসঙ্গে খাচ্ছে, একই যদি ক্যারেক্টার হতো তাহলে তো সেরকম হতো না। তো এক্সেপশন থাকবে, এক্সেপশনটাই কেমিস্ট্রি, এবং এক্সেপশন আছে বলেই কেমিস্ট্রি এত মানে সুন্দর আর কি। যে কোনো জায়গায় একটা জিনিস দেখবে, যে কোনো রিলেশন মানে শুনে থাকবে, টিভি তো দেখো সবাই, এখন তো অনেক আরও আধুনিক ফেসবুক এসব আছে। যে কোনো কিছু রিলেশন, এই টলিউড আর বলিউড আছে, সবারই ক্ষেত্রে বলে যে এই আমি যদি একটা নাম ধরি, শাহরুখ খান কাজল, তো এদের মধ্যে বলবে যে এদের মধ্যে কেমিস্ট্রি কী, সেখানে কিন্তু ফিজিক্স বলে না, ম্যাথ বলে না, কেমিস্ট্রি বলে। কেন বলে? নিশ্চয়ই তো কিছু আছে, সেরকম কিছু রস আছে বই কি, না হলে কেন বলবো কেমিস্ট্রি, তাই না? তো এক্সেপশন আছে বলেই কিন্তু এতটা ইন্টারেস্টিং। সেই এক্সেপশনগুলোকে যদি আমি ধরি তাহলেই কিন্তু সব। আর এক্সেপশন যদি বলো যে হ্যাঁ এইটা পড়ছি, এক্সেপশন আছে, আর এক্সেপশন, কত এক্সেপশন আছে, এক্সেপশনগুলোর জন্যই কিন্তু আজকে কেমিস্ট্রির এত এত আর কি মানে ভালো লাগা আর কি, কেমিস্ট্রিটাকে সবাই এত ভালোবাসে, বা সব জায়গাতেই ইউজ হয় কেমিস্ট্রি নামটা, তাই না? তো দেখো এখানে ওই যেটা বলছিলাম যে সুস্থিত, সবাই কিন্তু স্টেবিলিটি গেইন করতে যায়। আমরা যা কিছু করছি কী জন্য না, তোমরা পড়াশোনা করছো কী জন্য না, ভবিষ্যৎ জীবনটাকে সুনিশ্চিত করার জন্য। তো সবাই চায় এখানে যেটা আছে, যারা বসে আছে আর কি, নিষ্ক্রিয় এলিমেন্ট, নোবেল গ্যাস, এদের মতো কনফিগারেশন পেতে। এরা হচ্ছে কি, কারোর সাথে পাচ্ছে না, চুপচাপ থাকবে, কিছু টাকা ইনকাম করেছে, এখন পায়ের উপরে পা তুলে দিব্যি বসে বসে খাচ্ছে, কারোর সঙ্গে ঝগড়াঝাটিতে যায় না। তো এরা হচ্ছে সেই ধরনের, ঠিক আছে, কারোর সঙ্গে রিয়াকশন করে না, চুপচাপ থাকে, নিজের মতো করে থাকে। যে কোনো এলিমেন্ট, ধরো এখানে এস ব্লক আছে, পি ব্লক আছে, এরা কি করবে, ইলেকট্রন আছে আউটার মোস্ট অরবিটালে, যদি ইলেকট্রন বেশি থাকে ইলেকট্রন ছেড়ে দেবে, অথবা যদি ওদের কাছাকাছি থাকে, মনে করো এখানে একটা আছে মানে এই যে আমি ধরছি সোডিয়ামকে পড়ছি, আউটার মোস্ট অরবিটাল কি D1, আচ্ছা নিয়ারেস্ট নোবেল গ্যাসের কনফিগারেশন কত, নিয়ারেস্ট নোবেল গ্যাস আছে ধরো এইদিকে যদি আমি যাই আর্গন 18, ঠিক আছে, মানে 11 থেকে 8টা ইলেকট্রন নিতে হবে, নিলে 18তে আসবে। আবার যদি একটা ইলেকট্রন ছেড়ে দিই, দেখো নিয়নে চলে যাব, ঠিক আছে, একটা ইলেকট্রন যদি ছেড়ে দিই আমি কিন্তু ওই পায়ের উপরে পা তুলে বসে খেতে পারবো, ঠিক আছে। তাহলে ইজি কোনটা, 7টা ইলেকট্রন নেওয়া না একটা ইলেকট্রন ছেড়ে দেওয়া, কোনটা ইজি না একটা ইলেকট্রনকে ছেড়ে দেওয়া, ঠিক আছে। তাহলে এ যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয়, কার মতো কনফিগারেশন আসবে, তাহলে এই 3s1 থাকবে না, মানে এই কনফিগারেশন পাবো 1s2 2s2 2p6, যেটা হচ্ছে আমাদের নিয়নের কনফিগারেশন। দেখো 10 আছে অ্যাটমিক নাম্বার, 6 আর 4 10, ঠিক আছে, নিয়নের কনফিগারেশন পাবো, ঠিক আছে। তখন তাহলে এইটা হতে চাইবে, তাহলে একটা ইলেকট্রন ছেড়ে দিচ্ছি, এখানে ছিল 3s1, এটাকে আমরা রিলিজ করছি, ছেড়ে দিচ্ছি মানে কি, ইলেকট্রন ছেড়ে দিচ্ছি, ইলেকট্রন কি চার্জ, নেগেটিভ চার্জ, তাহলে নেগেটিভ চার্জকে রিলিজ করছি মানে ইলেকট্রন ডেফিসিয়েন্ট হচ্ছে মানে এখানে কি হবে তখন, ইলেকট্রন ডেফিসিয়েন্ট মানে পজিটিভ চার্জ।
ইলেকট্রনের ডেফিসিয়েন্ট, ইলেকট্রন মানে নেগেটিভ চার্জের ডেফিসিয়েন্ট মানে পজিটিভ। মানে কি এটা এতক্ষণ ধরে আমি কি বোঝাতে চাইলাম যে এস ব্লক এলিমেন্টগুলো জেনারেলি ক্যাটায়ন ফর্ম করে। দেখো ক্যাটায়ন ফর্ম করেছে Na+, ঠিক আছে। কি জন্য ক্যাটায়ন ফর্ম করে? এই যে একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে রিলিজ করে দেবে, এরা কিন্তু কখনো অ্যাকসেপ্ট করবে না। দেখো 8টা ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করতে হবে, করেই ইনার গ্যাসের কনফিগারেশন করবে, খুব জটিল ব্যাপার। তার থেকে একটা ছেড়ে দিচ্ছে মানে ডেফিসিয়েন্সি হচ্ছে পজিটিভ, ক্যাটায়ন ইজিলি ফর্ম করছে। তো এরকম করে আমি এটা গ্রুপ 1-এর করছি। যদি ক্যালসিয়ামের ক্ষেত্রে দেখি, ক্যালসিয়াম কী হবে, দুটো ইলেকট্রন ছেড়ে দিবে, তখন Ca+2 হবে, ঠিক আছে। সবাই কিন্তু এরা এস ব্লক এলিমেন্টগুলো এরা জেনারেলি মেটাল হয়, এরা সবাই কিন্তু মেটালে, দেখো জেনারেলি মেটাল হয়, এক্সেপশন আছে হাইড্রোজেনের পজিশনটা নিয়েও একটু, যেটা আমি বলেছিলাম যখন পিরিয়ডিক টেবিল বলেছিলাম যে হাইড্রোজেনের পজিশনটা এখনও ঠিকঠাক নেই, যেটা একমাত্র ডিফেক্ট আছে, মেন ডিফেক্ট। তো এটা কি তাহলে এস ব্লক এলিমেন্টগুলো কি করতে পারে, জেনারেলি ক্যাটায়ন ফর্ম করতে পারে, মেটাল হয়, ঠিক আছে। এখান থেকে বুঝতে পারছি যে ক্যাটায়ন ফর্ম করছে, কেন ফর্ম করছে বুঝিয়ে দিলাম। আচ্ছা, মেটাল হয়, ঠিক আছে। তাপ আর তড়িতের তাপ, তাহলে এখানে কি, এখানে হচ্ছে কি ক্যাটায়ন ফর্ম করতে পারে, ঠিক আছে, ক্যাটায়ন ফর্ম করতে পারে বললাম। আচ্ছা, 2 নাম্বার হচ্ছে কি, 2 নাম্বার হচ্ছে মেটাল হয়, এরা জেনারেলি কি হয়, মেটাল মানে ধাতু। নাম্বার 3 নাম্বার হচ্ছে কি, তাপ আর তড়িতের সুপরিবাহী, গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি অ্যান্ড হিট, ঠিক আছে, তাপ আর তড়িতের সুপরিবাহী। আর যেটা আসবে, এরা জেনারেলি রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করে। মেটাল মানেই সেগুলো কি রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করবে, বিজারক, ঠিক আছে। এগুলো হচ্ছে যে জেনারেল ক্যারেক্টারিস্টিক্স, আরও আছে বইতে দেখবে তোমরা। এরপর আসবো পি ব্লকের ক্ষেত্রে, পি ব্লক আসবো। আচ্ছা, পি ব্লকের আবার একটা আমি যে কোনো নিচ্ছি। পি ব্লকের ক্ষেত্রে প্রথমত একটা জিনিস, খুব ইন্টারেস্টিং জিনিস আছে পি ব্লকের ক্ষেত্রে। পি ব্লকে কি আছে, মেটাল আছে, নন মেটাল আছে, মেটাল আর নন মেটালের মাঝে কিছু আছে, তাদেরকে বলবো মেটালয়েডস, এটা বাংলায় বলা হয় ধাতু কল্প। দেখো এইখানে অলরেডি দেওয়া আছে, এই যে এটা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সবই মেটাল, ঠিক আছে, এগুলো হচ্ছে সব নন মেটাল, এগুলো নন মেটাল। আর এই যে এই মাঝখানে যে কালারটা আছে, এগুলো হচ্ছে সবই মেটাল আর নন মেটালের মাঝে, যেগুলোকে বলবো যে ধাতুকল্প বা মেটালয়েডস, ঠিক আছে, মেটালয়েডস বা ধাতুকল্প। তাহলে পি ব্লকে কী কী আছে, মেটাল আছে, নন মেটাল আছে, আর একটা মেটালয়েডস আছে, ঠিক আছে। 3টে জিনিসই আছে এখানে পেলাম, নাম্বার 1। নাম্বার 2 দেখতে পাচ্ছি কি, আমরা যদি ইলেকট্রনিক কনফিগারেশন করছি, যে কোনো একটা করছি, আমরা অক্সিজেনের করছি, ঠিক আছে, অক্সিজেন হচ্ছে 8। চলো ইলেকট্রনিক কনফিগারেশন 1s2 2s2 2p6 2p4 4 আর 4 8, ঠিক আছে। তো এর কি করবে, p6 হলে কি আসবে, p6 হলে ফুলফিল্ড হয়ে যাবে। p6 যেটা হচ্ছে ফুলফিল্ড, পিতে 3টে ইলেকট্রন থাকে। চলো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, এটা হচ্ছে ইনার গ্যাট কনফিগারেশন, মানে যেটা হচ্ছে p6, যেটা হচ্ছে 2p6 হচ্ছে আমাদের নিয়নের কনফিগারেশন। তাহলে ইজিলি এ চাইবে আরও 2টো ইলেকট্রন, p6 হতে গেলে কী হবে, আরও 2টো ইলেকট্রন একে নিতে চাইবে, 2টো ইলেকট্রন নিতে চাইবে, ঠিক আছে। এই কনফিগারেশন p6 কনফিগারেশন, এই p6 2p6 কার, 2p6 হচ্ছে নিয়নের কনফিগারেশন। নিয়ন হচ্ছে স্টেবিল গ্যাস, নোবেল গ্যাস, স্টেবিলিটি গেন করবে, হ্যাঁ, মানে ওই যে পায়ের উপরে পা ধরে খাওয়ার মতো আর কি, স্টেবিলিটি গেন করার জন্য। তাহলে 2টো ইলেকট্রন নেবে, ইলেকট্রন মানে নেবে মানে কি, নেগেটিভ চার্জ নেবে, নেগেটিভ চার্জ নিচ্ছে মানে নেগেটিভ হবে, ইলেকট্রনের ডেফিসিয়েন্সি থাকবে না সেখানে, ইলেকট্রনের প্রাচুর্য হবে, মানে ইলেকট্রন ও -2, ঠিক আছে। তাহলে এরা কি করছে, এরা জেনারেলি অ্যানায়ন ফর্ম করছে। নন মেটালগুলো তাহলে এখানে লিখতে পারি, নন মেটালগুলো জেনারেলি অ্যানায়ন ফর্ম করবে, মেটালগুলো ক্যাটায়ন ফর্ম করবে। ক্যাটায়ন বলতে কি, মেটাল কি এখানে দেখিয়ে দিলাম আমি, মেটাল অ্যালুমিনিয়াম যেমন আছে,
অ্যালুমিনিয়ামের কি হয় Al+3 ক্যাটায়ন ফর্ম করে। এখানে অ্যানায়ন যেটা আছে O-2, ঠিক আছে, এরা সব অ্যানায়ন ফর্ম করবে। বোঝা গেল? আচ্ছা, এটা হচ্ছে 2 নাম্বার প্রপার্টিজ বা ক্যারেক্টারিস্টিক্স। 3 নাম্বার হচ্ছে এরা জেনারেলি অক্সিডাইজিং এজেন্ট হয়। এরা জেনারেলি কি হয়? অক্সিডাইজিং এজেন্ট হয়। আর এদের মধ্যে যেটা হচ্ছে এইখানে আছে ব্রোমিন। ব্রোমিন হচ্ছে একমাত্র যেটা লিকুইড নন মেটাল, ঠিক আছে। আমরা লিকুইড মেটাল আমরা পড়বো এখানে, এই যে যখন ডি এর ক্যারেক্টারিস্টিক পড়বো, একমাত্র এখানে যেটা হচ্ছে লিকুইড নন মেটাল সেটা হচ্ছে ব্রোমিন। বোঝা গেল? তো এটা হচ্ছে জেনারেলি কি হয় না, অক্সিডাইজিং এজেন্ট হয়। আর এখানে তো এরা আছে মানে তাপ আর তড়িতের সুপরিবাহী নয়, যেগুলো নন মেটাল যেগুলো আর কি, তাপ আর তড়িতের সুপরিবাহী নয়। তো এখানে এস আর পি ব্লক থেকে আমি যে ক্যারেক্টারিস্টিক বললাম, এস আর পি ব্লক, এস অ্যান্ড পি ব্লক, এদের থেকে যে মেন ইম্পর্টেন্ট এতক্ষণ ধরে জানলাম কি না, এরা হয় এস ব্লকের কি হচ্ছে একটা ইলেকট্রন বা দুটো ইলেকট্রন ছেড়ে দিয়ে ক্যাটায়ন ফর্ম করে নিষ্ক্রিয় মৌলের মতো যে ইলেকট্রনিক কনফিগারেশন সেটা পেতে যাচ্ছে, স্টেবিল হতে যাচ্ছে। আবার পি ব্লকের যে এলিমেন্টগুলো আছে তারা কি করছে না, ইলেকট্রন অ্যাকসেপ্ট করে নিষ্ক্রিয় মৌলের মতো ইলেকট্রনিক কনফিগারেশন পেতে যাচ্ছে। মানে এদের একটা টেন্ডেন্সি আছে টু গেইন ইলেকট্রন অর রিলিজ ইলেকট্রন করে কি করবে না, একটা ইলেকট্রন মানে নিষ্ক্রিয় মৌলের মতো ইলেকট্রনিক কনফিগারেশন পেতে চাইবে, ঠিক আছে, সুস্থিত হতে চাইবে, স্টেবিল হতে চাইবে। এই জন্য এদেরকে বলে আদর্শ মৌল বলে বা প্রতিনিধি রিপ্রেজেন্টেটিভ এলিমেন্টও বলে। এদেরকে কি বলে? রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট বা আদর্শ মৌল বলে, ঠিক আছে। তো বোঝা গেল কেন এদেরকে রিপ্রেজেন্টেটিভ মৌল এস অ্যান্ড পি ব্লককে বলে, যে কারণ এরা হচ্ছে নোবেল গ্যাসের কনফিগারেশন পেতে চায়, মানে ইলেকট্রন রিলিজ করার জন্য, ওই জন্য ক্যাটায়ন ফর্ম করছে, অ্যানায়ন ফর্ম করছে, ঠিক আছে। এরপর চলো ডি ব্লক এলিমেন্টের ক্ষেত্রে। ডি ব্লক এলিমেন্ট মানে এটা, ঠিক আছে। ডি ব্লক এলিমেন্টের মধ্যে আমরা যে জেনারেল প্রপার্টিসগুলো দেখব, এরা জেনারেলি কি হয় না, মেটাল হয়। এরা জেনারেলি মেটাল, ঠিক আছে। এদের মধ্যে যেটা হচ্ছে একমাত্র লিকুইড যেগুলো, যে ইনফরমেশনগুলো যেগুলো যদি লেখার থেকে নোট ডাউন করে নেবে, তোমরা করে নেবে, যেটা একমাত্র লিকুইড মেটাল সেটা হচ্ছে মার্কারি হচ্ছে Hg হচ্ছে লিকুইড মেটাল। আর Hg সম্পর্কে আরেকটা ইনফরমেশন আছে, যেটা হচ্ছে এর মেল্টিং পয়েন্ট, লোয়েস্ট মেল্টিং পয়েন্ট। এমনি তো লিকুইড মানে এমনি মেল্ট হয়ে আছে, তাই এদের হচ্ছে কি না লোয়েস্ট মেল্টিং পয়েন্ট, ঠিক আছে, Hg। আচ্ছা, এই গ্রুপটাকে, যেটা এটা আছে, এটাকে আমরা নোবেল গ্রুপ বলি। দেখো, কপার সিলভার গোল্ড এই তিনটেকে বলে কিন্তু নোবেল গ্রুপ বলে, ঠিক আছে। এটাকে কি বলে না, নোবেল গ্রুপ বলে। আর এইখানে গোল্ড হচ্ছে কি, যেটা গোল্ড সম্পর্কে একটা ইনফরমেশন বলি। গোল্ড হচ্ছে কিনা সব থেকে ম্যালিয়েবল, যদি নমনীয় ধাতু যদি বলি, ম্যালিয়েবল মেটাল হচ্ছে কিনা গোল্ড। এই জন্য গোল্ডের আমরা যে সোনার অলংকার পরি, সেখানে কিন্তু যদি সোনা দিয়ে শুধু কোনো অলংকার তৈরি করা হয়, সেটা কিন্তু করা যাবে না, ঠিক আছে। শুধুমাত্র গোল্ডের কোনো অলংকার তৈরি করা যাবে না, সেই জন্য কি করা হয় না, খাদ দেওয়া হয়। খাদটা কিসের দেওয়া হয়? এখানে কপার দেওয়া হয়, ঠিক আছে। গোল্ড হচ্ছে মোস্ট ম্যালিয়েবল মেটাল। সেই মোস্ট ম্যালিয়েবল মানে শুধু সোনার কিন্তু গহনা তৈরি করা যায় না, ওই জন্য কোপার দেওয়া হয়। কারণ এই ইম্পিউরিটি হিসেবে কোপার মিক্সড করা হয়, যাতে এর হার্ডনেসটা বাড়ানো যায়, যাতে ওই বিভিন্ন রকমের কারুকার্য করে ঠিকঠাক একটা গয়নার মানে একটা কত রকমের আছে, সেগুলো তৈরি করা যায়, নকশা করা যায় ঠিকঠাক। তো সেগুলো যদি হার্ডনেস না থাকে কিন্তু করা যাবে না। শুধুমাত্র গোল্ডের উপরে, গোল্ড এত ম্যালিয়েবল, গোল্ডের উপরে কিন্তু আমরা কাজ করতে পারবো না, ওই জন্য ইম্পিউরিটি হিসেবে কোপার অ্যাড করা হয়, ঠিক আছে।
তো ডি ব্লকের ক্ষেত্রে আরেকটা যেটা মেন ক্যারেক্টারিস্টিক সেটা হলো কি এরা এদের যে কম্পাউন্ডগুলো আছে সেই কম্পাউন্ডগুলো কী করে না কালার শো করে। আমরা দেখতে পাবো পটাশিয়াম ডাইক্রোমেট বা আলাদা যে কমপ্লেক্স কম্পাউন্ড আছে সেগুলোর ক্ষেত্রেও দেখবো কি না কালার শো করে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট সেগুলো। তো কেন কালারটা দেখায়? কালারটা দেখানোর কারণ হচ্ছে এদের যখন মানে এরা এর উপরে মানে এই ট্রানজিশন এলিমেন্টের যে কম্পাউন্ডগুলো আছে সেই কম্পাউন্ডের উপরে যখন লাইট ফেলা হয় তখন এরা কি করে না এনার্জি অ্যাবজর্ব করে। এনার্জি অ্যাবজর্ব করে যে এদের মধ্যে যে ইলেকট্রনটা থাকে সেটা ইলেকট্রনটা কি হয় না এই গ্রাউন্ড স্টেট থেকে গ্রাউন্ড স্টেট থেকে এক্সাইটেড স্টেটে পৌঁছায়। ঠিক আছে, গ্রাউন্ড স্টেট থেকে এক্সাইটেড স্টেটে পৌঁছায় এনার্জি অ্যাবজর্ব করে। ওকে, তো আবার যখন এনার্জি রিলিজ করবে তখন কি হবে, আবার এক্সাইটেড স্টেট থেকে গ্রাউন্ড স্টেটে আসবে, সেই সময় কি হবে না এনার্জি রিলিজ করবে। এই এনার্জি রিলিজ যেটা করে সেটা আমরা ভিজিবল ওয়েভলেন্থে করে বলে আমরা কি না কালার দেখতে পাই। তো এই জন্য হচ্ছে কি ট্রানজিশন এলিমেন্টগুলো কালার শো করে, যেটা হচ্ছে একটা মেন খুবই ইম্পর্ট্যান্ট ক্যারেক্টারিস্টিক্স অফ ট্রানজিশন এলিমেন্ট। তো এগুলো ডি এর ক্ষেত্রে হলো, ডি এর ক্ষেত্রে যে ক্যারেক্টারিস্টিক্স মেন যে ক্যারেক্টারিস্টিক্স এগুলো আলোচনা করলাম। এরপরে যেটা আছে আমরা নোবেল গ্যাস বলে দিয়েছি, আমরা ডি এর ক্যারেক্টারিস্টিক্স বলেছি। এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে একটা টার্ম আছে কিছু, যেমন ডায়াগোনাল রিলেশনশিপ। তো ডায়াগোনাল রিলেশনশিপটা কি? ডায়াগোনাল রিলেশনশিপ। তো এই ডায়াগোনাল রিলেশনশিপটা কি? ডায়াগোনাল মানে বুঝতে পারছো, ডায়াগোনাল হচ্ছে কি কর্ণ বরাবর। তো জিনিসটা কি? জিনিসটা হচ্ছে এই 2 নাম্বার আর 3 নাম্বার পিরিয়ডের 2 নাম্বার এবং 3 নাম্বার পিরিয়ডের টোটাল 20 এলিমেন্টস আছে। এই 20টা এলিমেন্টের ক্ষেত্রে 2 নাম্বার এবং 3 নাম্বার পিরিয়ডের টোটাল 20টা, হ্যাঁ 2 নাম্বার এবং 3 নাম্বার পিরিয়ডের 20টা এলিমেন্টের মধ্যে কি হয় না এদের ডায়াগোনাল বরাবর কর্ণ বরাবর প্রপার্টিসের কিছু সিমিলারিটি দেখতে পাওয়া যায়। এটাকেই আমরা বলবো কি ডায়াগোনাল রিলেশনশিপ। তাহলে ডায়াগোনাল রিলেশনশিপ কি না 2 নাম্বার 3 নাম্বার পিরিয়ডের 20টা এলিমেন্টের মধ্যে কি হয় না ডায়াগোনালি এদের প্রপার্টিসের কিছু সিমিলারিটিস দেখতে পাওয়া যায়। সেই জন্য এই যে সিমিলারিটি দেখতে পাওয়া যায় এটাকে আমরা বলবো কি না ডায়াগোনাল রিলেশনশিপ। ঠিক আছে, এটাকে বলবো কি ডায়াগোনাল রিলেশনশিপ। এখানে তোমরা দেখতে পাচ্ছ লিথিয়াম ম্যাগনেসিয়ামের মধ্যে গ্রুপ সেকেন্ড অ্যান্ড থার্ডের মধ্যে দেখো লিথিয়াম এবং ম্যাগনেসিয়ামের মধ্যে ডায়াগোনালি একটা ব্যাপার আছে, লিথিয়াম ম্যাগনেসিয়াম, বেরিয়াম অ্যালুমিনিয়াম, বোরন সিলিকন। ঠিক আছে, তো এখানের মধ্যে কি না এই যে লিথিয়াম ম্যাগনেসিয়াম, আচ্ছা বোরন সিলিকন, বেরিলিয়াম অ্যালুমিনিয়াম, এদের মধ্যে কি না একটা এখানে দেখতে পাচ্ছ বেরিলিয়াম অ্যালুমিনিয়াম, এদের মধ্যে কি না একটা ডায়াগোনালি রিলেশনশিপ বা সিমিলারিটিস প্রপার্টিসের সিমিলারিটি দেখতে পাওয়া যায়। সেই জন্য এগুলোকে আমরা এই যে দেখতে পাওয়া যায় এইটা কি বলবো কি না ডায়াগোনাল রিলেশনশিপ। যেমন এখানে দেখতে পাচ্ছি বোরন সিলিকন, এদের জেনারেল এরা হচ্ছে সেমিকন্ডাক্টর হিসেবে কাজ করে। তোমরা ফিজিক্সে পড়ে থাকবে পি টাইপ আর এন টাইপ সেমিকন্ডাক্টর। পি টাইপের ক্ষেত্রে বোরন অ্যান্ড অ্যালুমিনিয়াম ইউজ করি, আর এন টাইপের ক্ষেত্রে জেনারেলি সিলিকন জার্মেনিয়াম ইউজ করা হয়, তাই না? তো পি যেটা হচ্ছে ডোপিংয়ের ক্ষেত্রে কাজে লাগে সেমিকন্ডাক্টর, পি টাইপ এন টাইপ। তো এইটাই হচ্ছে কিনা ডায়াগোনাল রিলেশনশিপ। তো এরপরে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে ল্যান্থানাইট কন্ট্রাকশন বা ল্যান্থানাইট সংকোচন। ঠিক আছে, ল্যান্থানাইট কন্ট্রাকশন জিনিসটা কি? এইখানে টোটাল এই D1 মধ্যে টোটাল ল্যান্থানাইটসের যে এলিমেন্ট টোটাল 14 এলিমেন্টসকে এখানে কিন্তু রেখে দেওয়া হয়েছে। তো এইখানে দেখতে পাবো কি আমরা পরের যে প্রপার্টিস যখন আসবে, ঠিক আছে, মানে অ্যাটমিক রেডিয়াস যখন পড়বো সেটা সম্পর্কে আমরা দেখতে পাবো যে অ্যাটমিক রেডিয়াস যখন এদিকে যাচ্ছে, যখন লেফট টু রাইট যাচ্ছে পিরিয়ড বরাবর, তখন কি হয় না কমে, কি হয় না অ্যাটমিক রেডিয়াস কমে। কারণ কি ল্যান্থানাইট কন্ট্রাকশন কি? ল্যান্থানাইট কন্ট্রাকশন হচ্ছে এদের সবারই কিন্তু 6 নাম্বার, মানে এই মাঝে নিউক্লিয়াস থাকে,
হ্যাঁ, তারপরে এটা সেল, যেটা হচ্ছে আউটার মোস্ট সেলটা তো একই থাকে, সেল নম্বর কনস্ট্যান্ট 6। সেল নম্বর কনস্ট্যান্ট কি হয়, এদের নিউক্লিয়ার চার্জটা বাড়তে থাকে। নিউক্লিয়ার চার্জ বাড়তে থাকে, যত যত প্রোটন যত অ্যাটমিক নাম্বার বাড়বে, প্রোটন নাম্বার বাড়বে, তত কী হবে, নিউক্লিয়াসের যে চার্জ আছে, নিউক্লিয়ার চার্জটা বাড়তে থাকবে। নিউক্লিয়ার চার্জ যত বাড়বে তত কী হবে, এই সেল যেহেতু কনস্ট্যান্ট, তখন এখানে কি হবে, ইলেকট্রন আস্তে আস্তে বাড়তে থাকবে, তার মানে কি, এই অ্যাট্রাকশনটা খুব, এই সেল তো বাড়ছে না, এই সেল আর বাড়ছে না, সেল বেশি হচ্ছে না, তার ফলে কী হচ্ছে, সেল যেহেতু ফিক্সড আছে, তখন কি হচ্ছে, আর নিউক্লিয়ার চার্জ বাড়ছে, তার মানে কি এদের মধ্যে একটা অ্যাট্রাকশনটা বেশি হবে। তার ফলে কী হবে, যে যত আমরা লেফট থেকে রাইটের দিকে যাব, এদিকে যাব, তত কী হবে, সাইজটা ছোট হতে থাকবে। এই জন্য এটাকে বলে ল্যান্থানাইড কন্ট্রাকশন, ঠিক আছে, বা ল্যান্থানাইড সংকোচন। আচ্ছা, এরপর তোমাদের যেটা পড়বে বা যেটা আছে, সেটা হচ্ছে কিছু আননোন এলিমেন্টের নেমিং, ঠিক আছে। যেমন ধরো তোমাদের যেগুলো ডিসকভার হয়নি, যেমন 101, এদের টেমিংগুলো একটু তোমাদের আসছে, যেগুলো দেওয়া আছে। এক্ষেত্রে এই নেমিংগুলো করার ক্ষেত্রে আমরা জিরোকে কি বলবো, এটা কিছুই নেই, এটা তবু একবার বলে দিচ্ছি। নীল, 1কে বলে আন, আর 2 হচ্ছে বাই, 3 হচ্ছে ট্রাই, 4 হচ্ছে কোয়াড, 5th হচ্ছে পেন্ট, 6th হচ্ছে হেক্স, 7 হচ্ছে হেপ্ট, 8 হচ্ছে অক্ট, 9 হচ্ছে এন্ট। তো এইটা যদি মনে থাকে, আমার যে কোনো নেমিং আমরা কিন্তু করতে পারবো। তোমাদেরকে বলে দিতে পারে যে 101 নেমিং কী হবে, ঠিক আছে, কী হবে না, একের জন্যে কি, যেগুলো আনডিসকভার এলিমেন্ট, হ্যাঁ, তাদের এইরকম করে তো তাদেরও তো পিরিয়ডিক টেবিলে প্লেস করা আছে, তাদের জন্য এই নেমিংগুলো করা থাকে, যে 101 কত, ধরো একের জন্য কি বললাম, একের জন্য আন, আচ্ছা, প্লাস 0-র জন্য কি বলেছি, নীল, আচ্ছা, আবার 1 মানে আবার আন, শেষকালে আম, আন, তার মানে কি, আন, নীল, নিয়াম, নিয়াম, ঠিক আছে, নিয়াম। এরপরে হচ্ছে 102 যদি বলি, 102 এখানে হচ্ছে নীল বাই, বাই, ঠিক আছে, এই দিয়ে নীল বাই, শেষকালে ইয়াম, এরকম করে তোমরা যেগুলো আছে পরপর, এই মেনলি এইটা জেনে রাখলেই তোমাদের কিন্তু টোটাল এইগুলো থেকে যা কোশ্চেন আসবে, টোটাল এটা ক্লিয়ার হয়ে যাবে। তোমরা এইটাকে একটু প্র্যাকটিস করে নিও, অলরেডি সবগুলোই তোমরা করতে পারবে, ঠিক আছে। আজকের জন্য তোমাদের ক্লাসটা এখানেই শেষ। এরপরে আমি যে আগের দিনে আগের ভিডিওতে যে একটা কোশ্চেন দিয়েছিলাম তোমাদের, যে গাড়ি চালানোর সময় যখন অ্যাক্সিডেন্ট যাতে না হয়, অ্যাক্সিডেন্ট হলে যে আত্মরক্ষা করার জন্য কি হয় না, এয়ার ব্যাগ থাকে, ঠিক আছে, ওই স্টিয়ারিংয়ের সঙ্গে এয়ার ব্যাগ লাগানো থাকে, যেটা যখনই অ্যাক্সিডেন্ট হবে সেন্সর লাগানো থাকে, তার সঙ্গে কি হবে, অ্যাক্সিডেন্ট হলে অটোমেটিক এয়ার ব্যাগটা খুলে যাবে। তার ফলে কি হবে, এই যে সামনের দিকে অ্যাক্সিডেন্ট হলে সামনের দিকে যাচ্ছে, এয়ার ব্যাগটার জন্য কিন্তু বেঁচে যাবে, ঠিক আছে। তো প্রশ্নটা ছিল, এই এয়ার ব্যাগের মধ্যে কি গ্যাস থাকে বা কি এলিমেন্ট থাকে, যেটা আমরা আগের দিন ভিডিও শেষে একটা কোশ্চেন দিয়েছিলাম। তো সেটা হচ্ছে কি, এই এয়ার ব্যাগের মধ্যে যখন থাকে ভিতরে, সেটা হচ্ছে কি থাকে, সোডিয়াম অ্যাজাইড থাকে, ঠিক আছে, NaN3, সোডিয়াম অ্যাজাইড থাকে, যে এই কম্পাউন্ডটা থাকে, যেটা হচ্ছে কি, যখন অ্যাক্সিডেন্ট হয় তখন এটা থেকে সোডিয়াম মেটাল আসে আর নাইট্রোজেন গ্যাস আছে। তার মানে এই যেটা ফুলে গেল, এর মধ্যে কি গ্যাস থাকছে, নাইট্রোজেন গ্যাস থাকে। তোমাদের কোশ্চেন আসতে পারে যে এয়ার ব্যাগের মধ্যে কোন গ্যাস থাকে, সেখানে বলবো যদি গ্যাস থাকে নাইট্রোজেন গ্যাস থাকে, আর যদি কম্পাউন্ড থাকে সেটা হচ্ছে সোডিয়াম অ্যাজাইড।
ওকে।